ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। আমরা অ্যালকেন প্রস্তুত করছিলাম এবং এর আগে আমরা দু রকমভাবে অ্যালকেন প্রস্তুত করেছি। একটা হচ্ছে যেখানে যেসব জৈব যৌগ থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করেছি, অ্যালকেনের কার্বন সংখ্যা আর সেই জৈব যৌগটার কার্বন সংখ্যা একই, সেখান থেকে আমরা প্রস্তুত করছি বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে। আর দ্বিতীয় রকম পদ্ধতিটা হচ্ছে যেখানে যে জৈব যৌগ থেকে আমি অ্যালকেন প্রস্তুত করেছি সেই জৈব যৌগের কার্বনের সংখ্যাটা বেশি, এবং সেই বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট জৈব যৌগ থেকে আমরা কিন্তু কম কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি করেছি। অর্থাৎ আমরা স্টেপ ডাউন যে রিয়াকশান, সেই স্টেপ ডাউন রিয়াকশান করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কম কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো জৈব যৌগ থেকে বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুতি। খুব ভালো করে শুনবে, এখানে কিন্তু কয়েকটা নেম রিয়াকশান আছে, এই নেম রিয়াকশানগুলো খুব ভালো করে করতে হবে। জৈব যৌগের নেম রিয়াকশান মাত্রই খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কম কার্বন সংখ্যা বিশিষ্ট জৈব যৌগ থেকে বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি। বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি। এটা করব, অর্থাৎ যে জৈব যৌগ থেকে তৈরি করব সেটাতে কার্বন সংখ্যাটা কম থাকবে, আর যে অ্যালকেনে আমি পৌঁছাবো সেখানে কার্বন সংখ্যাটা বেশি থাকবে। এবং এখান থেকে যেটা আমরা তৈরি করব, দেখো আমরা যে পদ্ধতি তৈরি করব তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা একটা নেম রিয়াকশন করব ভার্জের বিক্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, ভার্জের বিক্রিয়া। এটাকে ইংরেজিতে লিখলে বলা হয় উর্জ, WURTZ, উর্জ রিয়াকশান বা ভার্জ। এখানে উচ্চারণটা বাংলাতে ভার্জ করছি, কিন্তু ইংরেজিতে বলে উর্জ রিয়াকশান। এই ভার্জের বিক্রিয়া কি করা হয়? ভার্জের বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম ধাতু এবং শুষ্ক ইথার যোগ করে বিক্রিয়া ঘটানো হয়, এবং এর ফলে আমরা কিন্তু অ্যালকেন পাই। এবং সেই অ্যালকেনের কার্বন সংখ্যাটা অ্যালকিল হ্যালাইডের যে কার্বন সংখ্যা আমি নিয়েছি তার থেকে কিন্তু বেশি হয়। যেমন ধরো আমি একটা ভার্জের বিক্রিয়া কি করা হয়, ভার্জের বিক্রিয়া করা হয় অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইড থেকে আমরা তৈরি করব অ্যালকেন। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করব। দেখো কি করে। এবার দেখো আমি যেটা তৈরি করছি, দেখো আমি একটা অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত হচ্ছে RX। এই RX আমি নিলাম, এবং এখানে আমি সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করালাম, এবং এই RXটা আমি আর এক অণু RX নিচ্ছি, মানে 2 অণু RX তোমাকে নিতে হবে, 2 অণু অ্যালকিল হ্যালাইড নিতে হবে। আমরা RX মানে অ্যালকিল হ্যালাইড, এটা তোমরা আগের এপিসোডে জেনেছো। এবং দেখো 2 অণু অ্যালকিল হ্যালাইড নিচ্ছি RX, সেটা আমি এদিকে Rটা লিখছি, এদিকে আমি Xটা লিখছি। আমার নিজের সুবিধার্থে আমি এটা করলাম, মানে বিক্রিয়া যাতে দেখাতে সুবিধা আমি সেটা করলাম। এবং এখানে আমি ড্রাই ইথার ব্যবহার করছি। এখানে কি ব্যবহার করছি? এখানে ড্রাই ইথার বা শুষ্ক ইথার আমি ব্যবহার করছি। এবং ড্রাই ইথার ব্যবহার করলে কি হবে দেখো, এই যে এখানে 2 পরমাণু বা 2 অণু সোডিয়াম লাগবে, এখানে দেখো এইটা পুরো বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ 2NaX বাইরে বেরিয়ে গেল, আর পড়ে থাকলো কি R, এটা পড়ে থাকলো। তো দেখো এই যে দেখো এখানে যে অ্যালকেনটা, এটা অ্যালকেন তৈরি হলো, এবং এই অ্যালকেনটায় কার্বন সংখ্যাটা অবশ্যই কিন্তু এই মূল যে অ্যালকিল হ্যালাইড তার থেকে কিন্তু বেশি। এটাই হচ্ছে আমি কিন্তু প্রথমে বলেছি যে জৈব যৌগ থেকে আমি অ্যালকেন তৈরি করব সেই জৈব যৌগের থেকে বেশি সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন আমি পাবো। দেখো এখানে একটা স্পেসিফিক উদাহরণ দিই, এই অ্যালকিল হ্যালাইডের একটা স্পেসিফিক উদাহরণ নাও, CH3Br। এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের স্পেসিফিক উদাহরণ। এবং দেখো এই Rটা হচ্ছে এখানে অ্যালকিল গ্রুপ মিথাইল, এবং Xটা আমি হ্যালোজেন নিয়েছি ব্রোমিন।
এটার নাম হচ্ছে মিথাইল ব্রোমাইড, আর যদি তুমি ইউপ্যাক নমেনক্লেচার করো তার নাম হচ্ছে ব্রোমোমিথেন এর নাম। এই ব্রোমোমিথেনের সঙ্গে তুমি দেখো এখানে 2 পরমাণু বা 2 অণু সোডিয়াম নাও, এবং এক্ষেত্রে তুমি আরেক অণু CH3Br নাও, এবং এক্ষেত্রে ড্রাই ইথার ব্যবহার করো। ড্রাই ইথার এখানে বিক্রিয়া মাধ্যম হিসাবে ড্রাই ইথার ব্যবহার করো, শুষ্ক ইথার। এবার দেখো এই যে 2NaBr, এটাকে জাস্ট বার করে দাও। এটা বার করে দেওয়ার পরে 2NaBr, এটা বার করে দেওয়ার পরে কি পড়ে আছে দেখো, পড়ে আছে যেটা, সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা পড়ে আছে। এবং এই যে জৈব যৌগটা আমি পাচ্ছি, এই জৈব যৌগটার নাম কি? জৈব যৌগটা একটা অ্যালকেন, এবং এর নাম হচ্ছে ইথেন। এর নাম কি? এর নাম হচ্ছে ইথেন। আর এর নাম কি? এর নাম হচ্ছে দেখো, এর নাম হচ্ছে মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড এটা হচ্ছে কমন নেম, আর ইউপ্যাক নেম হচ্ছে ব্রোমোমিথেন। তো দেখো এই মিথাইল ব্রোমাইডের কার্বন সংখ্যা 1, কিন্তু এই ইথেন যেটা পেলাম সেখানে কার্বন সংখ্যা কিন্তু 2 পেলাম। তো এই জায়গাটা তোমরা মনে রাখবে, এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো ভার্জ বিক্রিয়া। এবং এখানে যেহেতু কার্বন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, মানে যে জৈব যৌগ থেকে আমি তৈরি করছি সেই জৈব যৌগ থেকে যে অ্যালকেনটা আমি পাচ্ছি সেখানে কার্বন সংখ্যাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে স্টেপ আপ বিক্রিয়া বলবো। স্টেপ ডাউন রিয়াকশনের আগের এপিসোডে দেখিয়েছিলাম, অর্থাৎ কার্বন সংখ্যাটাকে হ্রাস করার বিক্রিয়া দেখিয়েছিলাম, আর এটাকে বলবো স্টেপ আপ বিক্রিয়া। এখানে আমরা কি করব? এটাকে আমরা বলবো স্টেপ আপ রিয়াকশন। স্টেপ আপ রিয়াকশন, স্টেপ আপ রিয়াকশন, অর্থাৎ কার্বন সংখ্যাটা বাড়ার বিক্রিয়া। ঠিক আছে? এবং দেখো এই বিক্রিয়ার কয়েকটা শর্ত আছে, মানে কয়েকটা লিমিটেশন আছে, যেটা বলবো আমি। লিমিটেশন হচ্ছে এই বিক্রিয়া কখনোই তুমি মিথেন প্রস্তুত করতে পারবে না। অ্যালকেন তুমি ইথেন থেকে প্রস্তুত করতে পারবে, কিন্তু মিথেন প্রস্তুত করতে পারবে না। কারণ মিথেনই তো একটা কার্বন বিশিষ্ট। মিথেন 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমি যখন তৈরি করব, তাহলে তার আগের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকিল হ্যালাইড নিতে হবে, কিন্তু 0 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকিল হ্যালাইড কি হয় না। তাহলে আমি কিন্তু এই যে বিক্রিয়ার মাধ্যমে, এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন কিন্তু প্রস্তুত করা যায় না। মিথেন প্রস্তুত করা যাবে না, এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করা যায় না। আর দেখো এইটা হচ্ছে প্রতিসম অ্যালকেন তৈরি করার পক্ষে ভালো। প্রতিসম অ্যালকেন বলতে আমি লিখছি, দেখো প্রতিসম অ্যালকেন তৈরি করার পক্ষে এটা খুব ভালো পদ্ধতি। প্রতিসম অ্যালকেন তৈরি করা হয়। প্রতিসম অ্যালকেন বলতে অ্যালকেন তৈরি করা হয়, দেখো প্রতিসম অ্যালকেন বলতে আমি একটা প্রতিসম বলতে সিমেট্রি থাকবে, অর্থাৎ আমি এটাই বলবো যে তুমি যদি মাঝখান থেকে কোনো একটা জিনিসকে ছেদ করো, কোনো অ্যালকেনকে, দুদিকে সমান তুমি অংশ পাবে। দুদিকে সমান অংশ পেলে সেটা হচ্ছে প্রতিসম অ্যালকেন। তো প্রতিসম অ্যালকেন আমরা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারবো, কোনো অপ্রতিসম অ্যালকেন কিন্তু তৈরি করতে পারবো না। যেমন ধরো এইখানে আমি এই মিথাইল ব্রোমাইড থেকে আমি কিন্তু ইথেন তৈরি করলাম, এটা প্রতিসম অ্যালকেন। কারণ প্রতিসম অ্যালকেন মানে তুমি যদি এটাকে সমান ভাগে ভাঙো, তাহলে তুমি দুদিকে সমান ভাগে পেয়ে যাচ্ছ, তাহলে দুদিকটা সমানভাবে তুমি ভাগ করতে পারছো। কিন্তু তুমি ইথেনের পরের কার্বনটা দেখো, মানে ইথেনের পরের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনটা খোঁজ করো। ইথেনের পরের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন হচ্ছে প্রোপেন। প্রোপেন মানে কি? CH3 CH2 CH3। খুব ভালো করে বোঝো, এই প্রোপেন কিন্তু প্রতিসম অ্যালকেন নয়, এটা কিন্তু প্রতিসম অণু নয়। তুমি তুমি যেখান থেকে তুমি ডিভাইড করার চেষ্টা করো না কেন, তুমি দুটো সমান অংশে কিন্তু ভাগ করতে পারবে না। এই ধরনের অ্যালকেন কিন্তু আমি তৈরি করতে পারবো না এই পদ্ধতির মাধ্যমে। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। তুমি আবার এর পরের কার্বনটা চলে যাও, পরের কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন, 4 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন হচ্ছে বিউটেন, CH3 CH2 CH2 CH3, নর্মাল বিউটেন। এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকেন। কারণ কি? তুমি যদি এই মাঝখানটা থেকে তুমি যদি 2 ভাগে ভাগ করো, তাহলে কিন্তু আমি সমান ভাগে ভাগ করতে পারবো। সুতরাং আমরা এই প্রতিসম অ্যালকেন আমরা তৈরি করতে পারবো, কিন্তু অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে পারবো না। বুঝতে পারলে? এবার দেখো কেন তৈরি করতে পারবো না, কি অসুবিধা দেখা দেবে। দেখো তুমি এইখানে তুমি দেখো প্রতিসম অ্যালকেন তৈরি করার জন্য আমাদের এইখানে যে আমি অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, এইখানে সেই অ্যালকিল হ্যালাইডটাই
বা সেই অ্যালকিল হ্যালাইডটাই মানে এই আরটা, এই অ্যালকিল গ্রুপটা এখানে যেন সেম অ্যালকিল গ্রুপটা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যদি আলাদা অ্যালকিল গ্রুপ হয় তাহলে কিন্তু একটু মানে গন্ডগোল হবে, কারণ বিক্রিয়াটাতে একটু সমস্যা হবে। কেন দেখো, আমি ধরো এখানে একটা সেম একটু আলাদা আমি অ্যালকিল গ্রুপটা নিচ্ছি, অর্থাৎ আমি এখানে বিক্রিয়াটা করছি, দেখো আর এক্স এটা করছি 2Na প্লাস আর ডট এক্স, আমি আর ডট এক্স নিয়েছি, মানে এখানে আর এবং আর ডটটা আলাদা আলাদা অ্যালকিল গ্রুপ। এবং এখানে আমি ড্রাই ইথার নিয়েছি, ড্রাই ইথার অনার্দ্র ইথার নিয়ে বিক্রিয়া করাচ্ছি। এবং বিক্রিয়া করলে দেখো 2NXটা মনে মনে বাইরে বার করে দাও, 2NX যদি বাইরে বেরিয়ে যায় 2NX, তাহলে কি হচ্ছে 2NX এর পরে কি পড়ে থাকছে আর ডট। তো এই তো তুমি পেয়ে গেলে আর ডট, মানে তুমি এই আর ডট মানে দুটো আলাদা আলাদা অ্যালকিল গ্রুপ বিশিষ্ট তুমি তো অ্যালকেন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই অ্যালকেনটা তৈরি হবে নিশ্চিত। তুমি দেখো এরকমভাবে তুমি যদি তৈরি করতে পারো, তুমি যেটা এরকমভাবে প্রোপেনও তৈরি করতে পারো। দেখো প্রোপেন আমি কিভাবে তৈরি করছি, দেখো আমি দেখাচ্ছি। দেখো প্রোপেন তৈরি করতে গেলে এই দিকটা আমি CH3Br নিচ্ছি, এদিকটা 2Na, আর এদিকটা আমি নিচ্ছি C2H5Br, এটা নিতেই পারি C2H5Br। এবার দেখো এইখানে তুমি এই 2NaBrটা এইটা বাইরে বার করে দিলে, ড্রাই ইথার তো যেমন আছে তেমন আছে, ড্রাই ইথার যেমন আছে তেমন রেখে দাও। এবার 2NaBr এইটাকে বাইরে বার করে দাও, 2NaBr এইটাকে বাইরে বার করে দাও। এবং বাইরে বার করে দেওয়ার পরে কি পড়ে থাকছে দেখো CH3 আর C2H5, মানে কি C2H5 মানে CH2CH3। দেখো প্রোপেন পেয়ে যাচ্ছ। হ্যাঁ পাচ্ছ, প্রোপেন নিশ্চিত পাচ্ছ, প্রোপেন তুমি পাচ্ছ, এবং এই ভার্জের বিক্রিয়ার মধ্যে তুমি প্রোপেন পাচ্ছ। কিন্তু একটা সমস্যা আছে। তো দেখো এইখানে যে RX এর যে তুমি একটা অণুই আছে তাকে বলে, RX এর তো বিক্রিয়ার মাধ্যমে অনেক অণু আছে। তাহলে দেখো এক্ষেত্রে নিজেরাও মানে RX এবং R.X যেমন বিক্রিয়া করে, যেমন আর ডট এই জাতীয় অ্যালকেন তৈরি করছে, অর্থাৎ এখানে CH3 C2H5 যুক্ত প্রোপেন তৈরি করছে, তেমনি এরকমও তো তৈরি হতে পারে। যেমন ধরো নিজেদের মধ্যে দুটো অণু বিক্রিয়া করতে পারে, যেমন ধরো CH3Br প্লাস 2Na প্লাস CH3Br প্লাস আমি এরকম লিখছি BrCH3 বা CH3Br। তো এদের মধ্যেও তো বিক্রিয়া ঘটাতে পারে। এদের মধ্যে বিক্রিয়া ঘটলে কি হবে দেখো, এদের মধ্যে বিক্রিয়া ঘটলে আমরা পাবো CH3 ইথেন পাবো এবং 2NaBr পাবো। আমি বলতে চাইছি CH3Brটা যে আমি তৈরি করতে চাইছি প্রোপেন তৈরি হবে, নিশ্চিতভাবে তৈরি হবে। তুমি ভার্জের বিক্রিয়া প্রোপেন তৈরি করতে পারবে, এবং এই দিকে তুমি মিথাইল ব্রোমাইড নাও, এদিকে ইথাইল ব্রোমাইড নাও, তাহলে তুমি প্রোপেন তৈরি করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে মিথাইল ব্রোমাইডের একটা অণু তো নেই, মিথাইল ব্রোমাইডের তো সেই সিস্টেমে প্রচুর সংখ্যক অণু আছে। তাহলে আরও দুটো মিথাইল ব্রোমাইড অণু এটা পরস্পর যুক্ত কিন্তু আবার তৈরি করে দিয়েছে দেখো ইথেন। আবার দেখো এই যে C2H5Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড, এই C2H5Br এরাও কিন্তু যুক্ত হতে পারবে 2Na প্লাস C2H5Br, এরাও যুক্ত হতে পারবে। যুক্ত হয়ে মানে অনার্দ্র ইথার ব্যবহার করছে, এরা কি তৈরি করবে C2H5 সিঙ্গেল বন্ড C2H5, অর্থাৎ দেখো C2H5 সিঙ্গেল বন্ড C2H5 মানে বিউটেন তৈরি করে ফেলছে। বিউটেন C2H5 মানে বিউটেনই দাঁড়াচ্ছে 2NaBr। তুমি তৈরি করতে চাইছো প্রোপেন, কিন্তু দেখো তুমি প্রোপেনের সঙ্গে সঙ্গে তুমি কি পাচ্ছ, তুমি ইথেন পাচ্ছ, আবার তুমি বিউটেনও পাচ্ছ। এবং এইখানে যে এখানে একটা তাহলে মিশ্রণ পাওয়া যাচ্ছে। তুমি যখনই অপ্রতিসম অ্যালকেন খুঁজছো তখন একটা মিশ্রণ পাওয়া যাচ্ছে, মানে এইটা প্রোপেনটা তো তৈরি হচ্ছে যেটা তুমি চাইছো, তার সঙ্গে সঙ্গে তুমি ইথেনও পাচ্ছ আবার বিউটেনও পাচ্ছ। এবং এই যখন মিক্সচার তৈরি হচ্ছে, এই মিক্সচার থেকে তুমি এই প্রোপেনটাকে আলাদা করতে গেলে তোমার কিন্তু খুব প্রবলেম হবে। সেই কারণে আমরা কিন্তু অপ্রতিসম অ্যালকেন এখানে তৈরি করি না, আমরা প্রতিসম অ্যালকেন তৈরি করার ব্যবস্থা করি এই বিক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এই দিকের আর এবং এই দিকের আরটা আমরা সমান রাখার চেষ্টা করি। এখানে আর ডট আমরা দিই না, আমরা যে অ্যালকিল হ্যালাইড নিই তারই দুই অণু অ্যালকিল হ্যালাইডটা সেম নিই, মানে এই দিকের অ্যালকিল হ্যালাইড এবং এই দিকের অ্যালকিল হ্যালাইডটা আমরা সেম ব্যবহার করব। না হলে একটা মিক্সচার পাবো, যদি দুদিকের অ্যালকিল গ্রুপটা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আমরা মিক্সচার পাবো একটা, এবং এই মিক্সচার থেকে মূল যে অ্যালকেনটা তুমি যেটা চাইছো তাকে পৃথক করাটা খুব কষ্টসাধ্য হবে। সেই কারণে আমরা কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে অপ্রতিসম অ্যালকেন অর্থাৎ
দুদিকটা যার আলাদা আলাদা তৈরি করা যাবে না, প্রতিসম অ্যালকেনই কিন্তু তৈরি করা সম্ভব। এই কথাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো কেন এটা পৃথক করাটা কষ্টসাধ্য। এই যে একটা তুমি পাচ্ছ, মানে একটা মিশ্রণ পাচ্ছ, এই মিশ্রণের এই অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্কগুলো প্রায় সমান, স্ফুটনাঙ্কগুলো প্রায় একই, এবং স্ফুটনাঙ্ক যখন একই তখন সেই অবস্থা থেকে তুমি আলাদা করতে চাইলে, স্ফুটনাঙ্ক যখন একই তখন আলাদা করতে চাইলে তোমরা কিন্তু খুব কষ্ট করতে হবে, খুব কষ্টসাধ্য। সেই কারণে আমরা কিন্তু এই ঝুঁকিটা আমরা নেবো না, আমরা দুদিকের অ্যালকিল গ্রুপটা সমান রাখবো, সমান রেখে কিন্তু আমরা তৈরি করব। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ভার্জের বিক্রিয়া। এবার চলো আরেকটা বিক্রিয়া দেখে নিই, যেই বিক্রিয়ার মাধ্যমে আমরা করব, আমরা স্টেপ আপ করব, অর্থাৎ আমরা কার্বন সংখ্যাটাকে বাড়িয়ে নেব, অ্যালকেনের কার্বন সংখ্যাটাকে আমরা কিন্তু বাড়িয়ে নেব, এরকম কিছু বিক্রিয়া আমরা করব। দেখো আমরা স্টেপ আপ বিক্রিয়া আরেকটা দেখবো, সেটা একটা নেম রিঅ্যাকশন। এটার নাম হচ্ছে কোলবের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। কোলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া দ্বারাও আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারি, অর্থাৎ কোলবে ইলেকট্রোলিসিস প্রক্রিয়া, কোলবের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, কোলবের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা দেখো কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি একটু দেখো। কোলবে কি বলেছিলেন? কোলবে বলেছিলেন যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তার যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা অ্যানোডে আমরা কিন্তু অ্যালকেন পাবো। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যদি সোডিয়াম বা পটাশিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ করতে বলেছেন, এবং কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে RCOOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, আমি একটা পটাশিয়াম লবণ নিচ্ছি, পটাশিয়াম লবণটা কীভাবে তৈরি করবো দেখো, এর সঙ্গে জাস্ট একটা ক্ষার যোগ করবো, পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে কী হবে, এইখানে যে এইচটা আর এই ওইচটা যুক্ত হয়ে জল তৈরি করবে, আর এইচের জায়গায় একটা কে চলে আসবে, ব্যাস তোমার হয়ে গেল RCOOK। এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণটাকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো, অর্থাৎ তুমি যদি ক্যাথোড অ্যানোডে ভাগ করে যদি তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে অ্যানোডে তুমি কিন্তু অ্যালকেন পাবে। এটা দেখো, এখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি RCOOK এর যে তড়িৎ বিশ্লেষণ করব, তড়িৎ বিশ্লেষণ মানে এখানে জল থাকছে, তড়িৎ বিশ্লেষণ প্ল্যাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ আমরা করব, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার এইটা ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করব। এবং প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন দেখো আমরা কি কি পাচ্ছি, আমরা এই ধাপে আর পাবো অ্যালকেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, তার সঙ্গে সঙ্গে H2O এবং KOH, H2O এবং KOH এটা পাবো। তো দেখো এই যে দেখো আর এটা হচ্ছে অ্যালকেন, এবং CO2 এইটাকে আমরা পাবো অ্যানোডে, এটাকে পাবো অ্যানোডে, আর H2O আর H2O KOH এটাকে পাবো আমরা ক্যাথোডে। তড়িৎ বিশ্লেষণ করলে আমরা দুটো জিনিস পাই, মানে ক্যাথোড অ্যানোড দুটো জিনিস থাকে, সেটা তোমরা জানো। আমরা এই অ্যালকেনটাকে আমরা পাবো অ্যানোডে। এবার অ্যালকেনের সঙ্গে এই কার্বন ডাইঅক্সাইডও মিশে আছে, এবং কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা KOH এর মধ্যে দিয়ে চালনা করি, মানে এই মিশ্রণটাকে যদি আমরা অ্যানোডের মিশ্রণটাকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করি, তাহলে কী হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শোষিত হয়ে যাবে, এবং আমরা কিন্তু মূল অ্যালকেনটাকে আমরা পেয়ে যাব। এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুত করে থাকি, এবং এই পদ্ধতিটাকে আমরা বলবো কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবং এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এখানেও কার্বন সংখ্যা যতগুলো আছে, এখানে দেখো, এখানে কার্বন সংখ্যা বলতে আমি এখানে আর এর কার্বন সংখ্যাটা আমি দেখব। এখানে আর এর কার্বন সংখ্যাটা মানে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যাটার থেকে এইখানে কিন্তু যে আমরা পাচ্ছি আর সেই কার্বন সংখ্যাটা কিন্তু বেশি হচ্ছে, মানে একটা কিন্তু বেশি হচ্ছে। এবার দেখো, যদি আমরা এখানে একটা স্পেসিফিক করি, যেমন ধরো CH3COOK এটা নিচ্ছি, CH3COOK, এবং দেখো এই CH3COOK এখানে এর আমি তড়িৎ বিশ্লেষণ করব 2H2O, এবং তড়িৎ বিশ্লেষণ এবং প্ল্যাটিনাম তড়িৎদ্বার আমি এটা রাখছি। এক্ষেত্রে কী হবে দেখো, CH3 আর CH3
CH3 এইটা আমি পাচ্ছি। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে CH3 এইখানটা যদি তুমি খেয়াল করো, এইটার সঙ্গে কিন্তু আরেকটা CH3 যুক্ত হচ্ছে। এই অর্থে এটাতে কার্বন সংখ্যাটা এখানেও দুটো মানছি, কিন্তু এই অর্থে এখানে অ্যালকিল গ্রুপটা এখানে আরেকটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত হচ্ছে বলে আমি এটাকে স্টেপ আপ বিক্রিয়া বলেই আমি বিবেচনা করছি। আগেরটা যেমন পিওরলি স্টেপ আপ ছিল, এক্ষেত্রে কিন্তু এখানে দুটো কার্বন সংখ্যাই আছে, এখানেও দুটো কার্বন সংখ্যা আছে, এখানে কিন্তু তেমনভাবে হচ্ছে না। কারণ এখানে দেখো আরেকটা, এই যে সি ডবল কে থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কার্বনটা কিন্তু রিলিজ হয়ে যায়, এই কার্বনটা কিন্তু এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে, CO2, H2O আর KOH। অর্থাৎ দেখো, তোমাকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে তোমার পড়ে থাকছে একটা কার্বন, আর সেই একটা কার্বন থেকে তুমি কে পাচ্ছ? দুটো কার্বন। এবং এই যে প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলবো কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবং কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু পাবো, এটা যদি তুমি ব্যালেন্স করো, 2RCOO, 2CO2, 2H2O, এই দিকটা আমরা H2 পাবো, সরি এখানে H2 পাবো, H2, এবং তারপরে আমরা পাবো 2KOH। ব্যালেন্স যদি করি 2KOH, এখানে H2O থেকে এটা আমি হাইড্রোজেন পাচ্ছি, এবং H2O থেকে এখানে আমি হাইড্রোজেন পাচ্ছি। এই কথাটা খেয়াল রাখবো, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে যে মূল অর্গানিক কম্পাউন্ডটা, অর্থাৎ আমরা অ্যালকেনটা যেটা পাচ্ছি সেইটাতে খেয়াল রাখবে। বাদ বাকি সাব প্রোডাক্টগুলো মনে না রাখলেও হবে, কিন্তু মূল প্রোডাক্টটা একটু খেয়াল রাখবে যে কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্বারা কিন্তু আমরা অ্যালকেন পাচ্ছি, এবং সেই অ্যালকেনের কার্বন সংখ্যাটা সেই অর্থে আমরা কিন্তু বেশি পাচ্ছি, মানে যে আমি জৈব যৌগ থেকে নিচ্ছি তার থেকে কিন্তু বেশি পাচ্ছি। কারণ এখানে আরেকবার বলছি, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, সুতরাং তুমি কি এর রেসপেক্টে যদি ধরো, তাহলে কার্বন সংখ্যাটা কিন্তু বাড়ছে, অ্যালকেন গ্রুপের রেসপেক্টে যদি ধরো। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব, কোলবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তো হয়ে গেল, এরপরে যেটা করব সেটা হচ্ছে কোরে হাউস সংশ্লেষণ দ্বারা। দেখো, কোরে হাউস সংশ্লেষণটাও খুব ভালো। কোরে হাউস সংশ্লেষণ, এই কোরে হাউস সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু কোরে হাউস সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যালকেন পেতে পারি। এবং কোরে হাউস সংশ্লেষণ প্রক্রিয়াটা 3টে ভাগে ভাগ করা হয়, এবং প্রথম ধাপে দেখো এটা 3টে স্টেপ, এটা 3 স্টেপ বিক্রিয়া। স্টেপ 1, প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া, RX নেওয়া হলো। এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা কিন্তু লিথিয়াম ধাতুর বিক্রিয়া ঘটাই ইথারের উপস্থিতিতে। লিথিয়াম Li, এই ধাতুটার আমরা ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, এবং এক্ষেত্রে তৈরি হবে RLi, অ্যালকিল লিথিয়াম RLi তৈরি হবে, এবং LiX তৈরি হবে। RLi এটা হচ্ছে, এটাকে বলবে অ্যালকিল লিথিয়াম, যদি এখানে আরটা যদি মিথাইল হয় তাহলে মিথাইল লিথিয়াম এরকম, আর LiX তৈরি হচ্ছে, এখানে অ্যালকিল হ্যালাইডের এক্সট্রা যে কোনো তুমি হ্যালোজেন নিতে পারো। তো দেখো, এই যে RLi তৈরি হচ্ছে এটাকে বলবে অ্যালকিল লিথিয়াম, অ্যালকিল লিথিয়াম। এই অ্যালকিল লিথিয়ামটা সেকেন্ড স্টেপে আমরা বিক্রিয়া করাবো কিউপ্রিক আয়োডাইডের সাথে। এই অ্যালকিল লিথিয়াম আমরা স্টেপ 2তে আমরা এই অ্যালকিল লিথিয়াম এটা বিক্রিয়া করাবো, এই অ্যালকিল লিথিয়ামটা কিউপ্রিক আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করাবো, এবং কিউপ্রিক আয়োডাইডের সঙ্গে যখন আমরা অ্যালকিল লিথিয়াম বিক্রিয়া করবো তখন যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে R2CuLi। এখানে যেটা তৈরি হবে R2CuLi তৈরি হবে, এবং এই যে তৈরি হলো সেটা হচ্ছে লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট। এই জায়গাটা যে যৌগটা তৈরি হলো সেটা লিথিয়াম ডাইঅ্যালকিল, দুটো অ্যালকিল গ্রুপ আছে বলে কিউব, আর কপার আছে বলে কিউপ্রেট। সুতরাং এই যৌগটার নাম হচ্ছে লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট। লিথিয়াম, এটা একটু কঠিন মনে হতে পারে, যাই হোক তোমরা একটু প্র্যাকটিস করবে, অর্গ্যানিক পুরো প্র্যাকটিস। লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, এবং এই লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট যখন আমি পেলাম, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এই লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট এর স্টেপ 3তে আমরা কি করব? দেখো, এই যে লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট আমি পেলাম R2CuLi, এই লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেটের সঙ্গে
আমি যোগ করব আরেকটা অ্যালকিল হ্যালাইড, আরেকটা অ্যালকিল হ্যালাইড যোগ করব। এখানে আমি অ্যালকিল হ্যালাইডে সেই 8.x নিচ্ছি। 8.x মানে দেখো এই 8টা আর এই 8 এক হতেও পারে, আলাদা হতে পারে। আমি আরেকটা অ্যালকিল হ্যালাইড যোগ করব এবং যোগ করে আমরা কি পাবো, আমরা পাবো এখানে আর 8 এটা এই অ্যালকেনটা পাবো এবং এক্ষেত্রে পাবো LIX এবং LIX এবং RCU, LIX এবং RCU। তো দেখো এই আর 8 আমরা কিন্তু পাচ্ছি এবং এই পদ্ধতির সুবিধা হচ্ছে তুমি এখানে 8 তুমি যেটা নিচ্ছ তোমার পছন্দ মতো তুমি নিতে পারো। এখানে তুমি যে কোনো অ্যালকিল গ্রুপটা তুমি নিতে পারো। সুতরাং এখানে অ্যালকেনের জন্য অ্যালকেনের আমি যে তৈরি করছি সেই অ্যালকেনটা প্রতিসম হতে পারে, অপ্রতিসম হতে পারে, যা কিছু হতে পারে। তুমি এই পদ্ধতির মাধ্যমে তুমি যে কোনো অ্যালকেন তুমি তৈরি করতে পারবে। হ্যাঁ, এই পদ্ধতির মাধ্যমে তুমি মিথেনটা তৈরি করতে পারবে না, কারণ মিথেনটাতে এখানে মিনিমাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি পারবে, কিন্তু মিথেনটা যেহেতু 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি কিন্তু সেখানে তৈরি করতে পারবে না। বুঝতে পারলে? তো এই যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখো অ্যালকেন তৈরি করে ফেলেছি এবং এই কোরে হাউস সংশ্লেষণের এই বিক্রিয়াটাকে আমরা বলবো কোরে হাউস সংশ্লেষণ। দেখো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে RX এর জায়গায় আমি নিচ্ছি CH3Cl, এটা আমি লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটালাম এবং এখানে আমার তৈরি হবে CH3Li। এটার নাম কি অ্যালকিল লিথিয়াম, মানে মিথাইল লিথিয়াম তৈরি হচ্ছে। আমি বাদবাকি বাই প্রোডাক্ট আর লিখছি না। এই মিথাইল লিথিয়ামটার সঙ্গে আমি CuI কিউপ্রিক আয়োডাইডের বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে আমি কি পাবো CH3 আমার R2Cu এবং Li। এটার নাম কি লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট। তাহলে এখানে লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট এটার নাম হবে। অ্যালকিল মানে এখানে কোন অ্যালকিল গ্রুপটা আছে, মিথাইল অ্যালকিল গ্রুপটা, লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট। আর লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট যেটা আমি পাচ্ছি দেখো এই CH3(2)CuLi এটা যেটা পাচ্ছি, এর সঙ্গে তুমি যে ধরনের তুমি অ্যালকেন চাইছো, ধরো তুমি চাইছো ইথেন তৈরি করতে, তাহলে তুমি এখানে CH3Cl নিয়ে নাও, তাহলে তুমি ইথেন তৈরি হয়ে যাবে। এখান থেকে CH3 আর এখান থেকে CH3 পাচ্ছ, তাহলে তুমি কি পাচ্ছ দেখো CH3 পাচ্ছ। এবার তুমি চাইছো প্রোপেন তৈরি করতে, তাহলে এখানে CH3(2) আছে, তাহলে প্রোপেন তৈরি করতে গেলে তুমি এদিকটাকে বাড়িয়ে দাও, এদিক থেকে 1 কার্বন পাচ্ছ আর 2 কার্বন আনার জন্য তুমি CH2Cl করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো এইখানে CH3, এদিকে CH2CH3 পেয়ে CH3 আর এদিকে CH2 এবং CH3 পেয়ে প্রোপেন তৈরি হয়ে গেল। সুতরাং এই পদ্ধতিটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যে কোনো অ্যালকেন কিন্তু তৈরি করতে পারবে মিথেন বাদ দিয়ে। বুঝতে পারলে? এবং এটাও এক প্রকার স্টেপ আপ বিক্রিয়া হচ্ছে, কারণ তুমি এখানে যে অ্যালকেনটা প্রথমে নিচ্ছ এবং সেখান থেকে যে অ্যালকেনটা তুমি পাচ্ছ সেখানে কিন্তু কার্বন সংখ্যা কিন্তু বেশি হচ্ছে। সুতরাং এটা এক প্রকার স্টেপ আপ বিক্রিয়া আমরা বলতে পারি। বুঝতে পারলে? তো এই যে জৈব যৌগগুলো, এই জৈব যৌগর মাধ্যমে আমি যে 3টে প্রক্রিয়া দেখালাম, 3টেই নেম রিঅ্যাকশন। একটা হচ্ছে ভার্জের বিক্রিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে কোলবের ইলেকট্রোলিসিস প্রক্রিয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে কোরে হাউস সিনথেসিস। এই 3টে বিক্রিয়ার মাধ্যমেই আমরা কিন্তু অ্যালকেন প্রিপেয়ার করতে পারলাম। অ্যালকেন প্রিপেয়ার আমরা তৈরি করতে পারলাম এবং এক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু স্টেপ আপ হলো, অর্থাৎ যে জৈব যৌগ থেকে আমরা বিক্রিয়া করছি সেই জৈব যৌগের কার্বন সংখ্যার থেকে অ্যালকেনের কার্বন সংখ্যাটা বেশি হচ্ছে। ঠিক আছে? আর আমাদের দেখো আর একটা জিনিস আছে, তো এটা আমি মুছে ফেলছি। এবার আমরা অজৈব যৌগ থেকেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অজৈব যৌগ থেকে সেখানেও অ্যালকেন তৈরি করতে পারি। সেই কয়েকটা পদ্ধতি দেখে নিই, এটা আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি। এতক্ষণ যেটা আমি করলাম এর আগের এপিসোডে এবং এই পর্যন্ত যেটা করলাম এটা হচ্ছে সবগুলি জৈব যৌগ থেকে করেছি। সেখানে জৈব যৌগের কার্বন সংখ্যাটা সমান আছে, কোনো জায়গায় জৈব যৌগ কার্বন সংখ্যাটা বেশি, কোনো জায়গায় কম, থেকে আমরা অ্যালকেন তৈরি করেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে অজৈব যৌগ থেকে অ্যালকেন তৈরি, ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ থেকে অ্যালকেন তৈরি, অজৈব যৌগ থেকে অ্যালকেন তৈরি। তো অজৈব যৌগ থেকে অ্যালকেন তৈরি আমরা করতে পারবো। দেখো অজৈব তোমরা এর আগে পড়েছো অ্যালুমিনিয়াম কার্বাইড। অ্যালুমিনিয়াম কার্বাইডের সংকেত কি? অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3, এটা তোমরা পড়ে থাকতে পারো। অ্যালুমিনিয়াম কার্বাইড তোমরা গ্রুপ 13-এ পড়ে থাকতে পারো। অ্যালুমিনিয়াম কার্বাইডের সঙ্গে যদি তুমি জল যোগ করো, অ্যালুমিনিয়াম কার্বাইডের যেটা আদ্য বিশ্লেষণ ঘটিয়ে দাও, জল যোগ করো, তাহলেই তুমি কিন্তু এখানে একটা অ্যালকেন পাবে, তার নাম হচ্ছে মিথেন।
CH4 মিথেন পাবে এবং তার সঙ্গে সঙ্গে AlOH হোল 3 পাচ্ছ। দেখো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, এই যে অ্যালুমিনিয়াম কার্বাইড, এটা তো একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, অ্যালুমিনিয়াম কার্বাইড, সেখান থেকে তুমি অর্গ্যানিক কম্পাউন্ড পাচ্ছ, অ্যালকেন পাচ্ছ। সুতরাং এই জায়গাটাই আমাদের বোঝার যে অজৈব যৌগ থেকেও কিন্তু আমরা জৈব যৌগ আমরা পেতে পারি, এই কথাটা তোমরা খেয়াল রাখবে। বা আমরা যদি করি বেরিলিয়াম কার্বাইড Be2C এবং এখানে যদি আমি আদ্য বিশ্লেষণ করি তখনও কিন্তু আমি মিথেন পাবো, CH4 পাবো, Be2C যদি আদ্য বিশ্লেষণ করে মিথেন পাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি পাবো BOH হোল 2। দেখো এটা হচ্ছে বেরিলিয়াম কার্বাইড, এই বেরিলিয়াম কার্বাইডকেও জল দিলে কিন্তু আমরা মিথেন পাবো। এবং যেসব এই কার্বাইড যৌগে অর্থাৎ অ্যালুমিনিয়াম কার্বাইড বা বেরিলিয়াম কার্বাইড, যেসব কার্বাইড যৌগে জল দিলে আমরা মিথেন পাই তাদেরকে আমরা মিথানাইট বলতে পারি। সুতরাং এক্ষেত্রে এই অ্যালুমিনিয়াম কার্বাইড এবং বেরিলিয়াম কার্বাইড এটা কিন্তু মিথানাইট আমরা বলতে পারি, কারণ এদের আর্দ্র বিশ্লেষণে কিন্তু আমরা মিথেন পেয়ে থাকি। সুতরাং এদেরকে আমরা বলতে পারি মিথানাইট, কারণ এদের আর্দ্র বিশ্লেষণে আমরা মিথেন পেয়ে থাকি। ঠিক আছে, তো এইটা হচ্ছে অজৈব যৌগ থেকে অ্যালকেন তৈরি। আর একটা আছে অ্যালকিল বোরেন থেকে। তো দেখো অ্যালকিল বোরেন, এই জায়গাটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো অ্যালকিল বোরেন থেকে দেখো এখানে আমরা প্রথমে কোনো একটা অ্যালকিন নিয়ে নেব। অ্যালকিন ধরো আমি নিয়ে নিচ্ছি এখানে CH3 CH ডবল বন্ড CH2, এটার নাম কি প্রোপোয়ানিন বা প্রোপিন। এই প্রোপিনের সঙ্গে আমরা B2H6 ডাইবোরেনের বিক্রিয়া ঘটাবো। B2H6 এটার নাম কি ডাইবোরেন। এই ডাইবোরেনের যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে এবং এই কার্বনটার সঙ্গে একটা কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে। এই ডাইবোরেন এবং এখানে টেট্রাহাইড্রোফিউরান THF, এটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, এটা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে মেকানিজম আছে, জটিল মেকানিজম, কিন্তু তোমরা খালি এইটাই মনে রাখো, যেরকমভাবে আমি বলছি। দেখো CH3 CH2 এখানে একটা হাইড্রোজেন যুক্ত করো, এখানে সিঙ্গেল বন্ড করো এবং এখানে একটা কার্বনের যোজ্যতাকে একটা ফ্রি থাকছে এবং এটা হচ্ছে CH2 হোল 3B, CH2 হোল 3B, এটা তৈরি হচ্ছে। এটা প্রথম ধাপে কিন্তু এটা তৈরি হবে, এটা 3 অণু এটা নিতে হবে। তাহলে প্রথম ধাপে এই একটা জৈব যৌগ তৈরি হচ্ছে এবং এখানে একটা কার্বনের যোজ্যতাটা একটা ফ্রি আছে, মানে CH3 CH2 CH2 এটা তিনটে দ্বারা যুক্ত হচ্ছে আর কি। এবং তিনটে এই অ্যালকিল গ্রুপটা আছে এবং বোরনের যেহেতু যোজ্যতা 3, সুতরাং এই বোরনটা তিনটে এই প্রোপাইল গ্রুপ দ্বারা যুক্ত আছে। এবং এরপরে দেখো, এরপরে যদি আমি এখানে এর একটা আদ্র বিশ্লেষণ করি, মানে অ্যাসিড হাইড্রোলিসিস যদি করি, অ্যাসিড হাইড্রোলিসিস যদি করি এবং H+ মানে এখানে অ্যাসিড হাইড্রোলিসিস করছি, মানে কোনো একটা জলীয় দ্রবণ এবং তার সঙ্গে অ্যাসিড যোগ করছি, সেটা যে কোনো অ্যাসিড হতে পারে। প্রোপানোয়িক অ্যাসিড, সাধারণত প্রোপানোয়িক অ্যাসিড থেকেও H+টা নির্গত হবে। এবং H+ দিলে কি হবে দেখো, এক্ষেত্রে CH3 CH2 এবং এই CH2-র একটা যোজ্যতা যেহেতু ফ্রি ছিল সেইখানে আরেকটা কিন্তু হাইড্রোজেন এসে যাবে এবং CH3 CH2 CH3 এটা তৈরি হবে। এটা হচ্ছে অ্যালকিল বোরেন থেকে। যাই হোক, এটা তোমরা 12-এ ডিটেলসে শিখবে, 12-এ যখন অ্যালকোহল চ্যাপ্টার আছে সেখানে ডিটেলসে শিখবে। আমরা এখানে জাস্ট এটা বললাম, এটা মনে রাখবে, যে কোনো একটা অ্যালকিন আমি নিয়েছি, সেখানে ডাইবোরেন B2H6 মানে ডাইবোরেন টেট্রাহাইড্রোফিউরান দ্রাবক করেছি। দেখো একটু মনে রাখতে হবে যে এখানে CH3, এটাতে CH2 হচ্ছে, এটাতে CH2 হোল 3B তৈরি হচ্ছে এবং তার সঙ্গে যদি তুমি অ্যাসিড হাইড্রোলিসিস করো, H+ দাও, তাহলে CH3 CH2 এবং এই CH2-র সঙ্গে একটা H যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা কিন্তু তৈরি করতে পারছি আমাদের এখানে 3 অণু, এটা একটা অ্যালকেন তৈরি করতে পারছি। তো দেখো এই আজকের এপিসোড এবং গত এপিসোড মিলিয়ে আমরা কিন্তু অ্যালকেন প্রিপারেশন আমরা খুব ভালোভাবে তৈরি করলাম। অ্যালকেনটা তোমরা ভালো করে এইগুলো প্র্যাকটিস করবে এবং যতগুলো প্রসেস করলাম 2-3বার দেখে করবে, 2-3বার না দেখে করবে। পুরো ভাবার চেষ্টা করো, জৈব যৌগ অর্গ্যানিক কেমিস্ট্রিটা এটাই, পুরো ভাবার চেষ্টা করো যে কোন কোন জায়গা থেকে অ্যালকেন প্রিপেয়ার আমি করতে পারছি, কত রকম প্রসেস আছে।
যেখানে কার্বন সংখ্যা সমান সেখান থেকে অ্যালকেন প্রস্তুত কীভাবে হচ্ছে, যেখানে কার্বন সংখ্যা বেশি সেখান থেকে অ্যালকেন প্রস্তুত কীভাবে হচ্ছে, যেখানে কার্বন সংখ্যা কম সেখান থেকে অ্যালকেন প্রস্তুত কীভাবে হচ্ছে, সব কটাকে তোমার মনের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খুব ভালো করে এটাকে প্র্যাকটিস করো। যত তুমি বই ছাড়া একদম তুমি প্রথমে বই দেখো, তারপর খাতা নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও, তাহলেই হবে। তো দেখো আজকে আমরা অ্যালকেনের প্রস্তুতি, আজকের এপিসোড এবং গত এপিসোডে অ্যালকেনের প্রস্তুতি শেষ করলাম। এর পরের এপিসোডে আমরা অ্যালকেনের ধর্ম নিয়ে আলোচনা করব এবং ততক্ষণে তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু এই জায়গাটা দক্ষ হবে। প্র্যাকটিস, অর্গানিক কেমিস্ট্রি খালি প্র্যাকটিস। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।